বোর্ড প্রশ্নে প্যাসেজ আসার মতো যতগুলো গুরুত্বপূর্ণ লেসন বা প্যাসেজ রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে আজকের এই ইউনিটটা। এবং অ্যাডমিশনে তোমরা যদি বিগত বছরের প্রশ্ন দেখো, গত 3 বছরে বা 4 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়, বিইউপি, রাজশাহী কিংবা গুচ্ছে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে যে ইউনিট থেকে, সেই ইউনিটটা হচ্ছে তোমাদের ইউনিট 6 26 ব্যাচের ড্রিমস নামে যে ইউনিটটা। এবং বিশেষ করে এই প্যাসেজ যেখানে অসংখ্য ভোক্যাবস, ফিল ইন দ্য গ্যাপসের জায়গা, এগুলো থেকে প্রশ্ন আসে এবং একদম ডিরেক্ট এক্সারসাইজ থেকেও প্রশ্ন আসছে এমন রেকর্ডে রয়েছে। সো আজকে আমরা একাডেমিকভাবে এটাকে পড়ার চেষ্টা করবো যে ফাইনালে তোমাদেরকে এটা কীভাবে পরীক্ষা আসতে পারে তোমাদের, পাশাপাশি আমরা দেখার চেষ্টা করবো যে অ্যাডমিশনেও এই জায়গা থেকে আমরা কীভাবে ভালো ফলাফল করতে পারবো, বা এই প্যাসেজ থেকে আমরা অ্যাডমিশনে কীভাবে প্রশ্ন আসবে সেটা যাচাই করতে পারবো ইনশাআল্লাহ। সো চলো আমরা শুরু করি। আমাদের আজকে যেটা লেসন 6, তোমাদের ইউনিট 6 লেসন 1, সেটাকে আমরা ধরার চেষ্টা করব। আচ্ছা, প্রথমে তোমাদের বইয়ে কিছু ওয়ার্ড এবং ফিল ইন দ্য গ্যাপস দেওয়া আছে, এটা তোমরা তোমাদের মতো করে নেবা। আমি ডিরেক্ট প্যাসেজে চলে যাচ্ছি। ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড ফিলোসফার্স ফর থাউজেন্ডস অফ ইয়ার্স। ফ্যাসিনেটেড করা কোনো জিনিসকে, অর্থাৎ তাদেরকে মুগ্ধ করে রাখা, মোহাবিষ্ট করে রাখা। বাংলায় আমরা দেখব যে এটা অর্থ ক্যাপটিভ হইতে পারে। হ্যাঁ, ক্যাপটিভ করে রাখা, কাউকে অ্যামেজড করে রাখা, হ্যাঁ, এই অর্থে। পাজলড হইতে পারে, কিছু জায়গায় যদি কেউ না বুঝে ওইভাবে হয়ে যায় তাহলে পাজলড, ক্যাপটিভ অথবা অ্যামেজড করে রাখা। কাউকে যখন কেউ কোনোভাবে নিজের কারিশমা দিয়ে, ক্যারিজমেটিক অথবা অন্য কোনো পার্সোনালিটির মাধ্যমেই কিংবা যে কোনো বৈশিষ্ট্যের মাধ্যমে কেউ যদি কাউকে অ্যামেজড করে রাখে, মোহাবিষ্ট করে রাখে, তখন আমরা বলি হচ্ছে ক্যাপটিভ করে রাখা বা ফ্যাসিনেটেড করে রাখা। ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড ফিলোসফার্স। কাদেরকে ক্যাপটিভ করেছে? ফিলোসফারদেরকে। ফর থাউজেন্ডস অফ ইয়ার্স। আমরা নাউনের ক্লাসে তোমাদেরকে সাধারণত একটা নিয়ম পড়াই যে থাউজেন্ড, তারপরে হচ্ছে মিলিয়ন, এগুলো শেষে কখনোই এস বাই এস বসে না, রাইট? থাউজেন্ড, 2000 টাকা, নট 2000 টাকা। কিন্তু এখানে কেন বসলো? সেই নিয়মের সময় আমরা আবার উল্লেখ করে দিই যদি অনির্দিষ্টভাবে, কত বছর, এটা অনির্দিষ্ট আছে, এইরকম অনির্দিষ্ট যদি নিয়ম, মানে অনির্দিষ্ট সময় যদি বোঝায়, তখন আমরা এটাকে প্লুরাল ব্যবহার করতে পারবো এক্সেপশনালি। সো এই নিয়মটা এখানে অ্যাপ্লাইড, যে এক্সেপশনালি এখানে থাউজেন্ডস অফ ইয়ার্স বসছে। বাট অনলি রিসেন্টলি হ্যাভ ড্রিমস বিন সাবজেক্টেড টু এম্পিরিক্যাল রিসার্চ অ্যান্ড সায়েন্টিফিক স্টাডি। একটা বাক্যে এত এত গ্রামার লুকায় আছে যে মানে এইখান থেকে 3-4টা প্রশ্ন চলে আসতে পারে অ্যাডমিশনে। বিশেষ করে কি বলছে হ্যাঁ, বাট অনলি রিসেন্টলি, এই যে ওয়ার্ডটা, এরপরে দেখো বাক্যের গঠনটা কেমন, হওয়ার কথা কি ছিল, কি আছে, হ্যাভ ড্রিমস বিন, কিন্তু হওয়ার কথা কি এটা ছিল? সাবজেক্ট আগে আসার কথা ছিল না, বাক্যের শেষে তো কোনো প্রশ্নবোধক চিহ্ন নাই, কিন্তু অক্সিলারি যে সামনে চলে আসছে, এই জিনিসটাকে বলা হয় বা এই নিয়মটাকে বলা হয় হচ্ছে ইনভার্সন। কি বলা হয়? ইনভার্সন। আমরা যখন অ্যাডভার্বের ক্লাস করি তখন আমরা তোমাদেরকে এটা পড়াই অ্যাডমিশনে, বিশেষ করে ইনভার্সন হওয়ার সময় কি হয়, অ্যাডভার্বগুলো সামনে এসে অক্সিলারিকে আগে নিয়ে আসে, তারপরে সাবজেক্ট বসে, তারপরে ভার্ব বসে, হোয়াট এভার দ্য ভার্ব ইজ, এই জায়গাটা বসে বাক্যে জোর প্রদান করার জন্য। কিছু ওয়ার্ড আছে যেমন অনলি রিসেন্টলি, নেভার এগেন, উইল দে, এখানে কি বসে, যেমন ধরো আমি যদি বলি যে আর যদি আমি জীবনে তোর বাসায় গেছি, ঠিক আছে, তার মানে তোমার বাসায় আর যাবো না এটাই বলতেছি, বাট বাক্য কিন্তু আমি যাবো না একবারও বলি নাই। সো নেভার এগেন উইল হি গো টু হিজ হাউস, নট হি উইল গো। বাক্যে ফুল স্টপই থাকবে, কোনো প্রশ্নবোধক চিহ্ন না, বাট স্টিল অক্সিলারিটা সামনে আসবে কারণ এখানে ইনভার্সনের রুলস প্রয়োগ হয়েছে। তাহলে এখানে আমরা দেখতেছি অনলি রিসেন্টলি ড্রিমস হ্যাভ বিন হওয়ার কথা, কিন্তু না হয়ে তা হয়েছে হ্যাভ ড্রিমস বিন। এই যে নিয়মটা, এখান থেকে অ্যাডমিশনে ভুরি ভুরি প্রশ্ন আসে, তখন যে অনেকে প্যাচ লাগাবে জীবনও তো পড়ি নাই এটা, অথচ তোমাদের বইয়ে ছিল এটা। সাবজেক্টেড টু এম্পিরিক্যাল রিসার্চ, সাবজেক্টটুকু আমরা ইনক্লুডেড বলতে পারি, সাবজেক্ট টু ওয়ার্ডটাকে আমরা বলতে পারি হচ্ছে ইনক্লুডেড, সমান সমান হয়ে যাচ্ছে, রাইট? সাবজেক্টটুকে আমরা বলতে পারি হচ্ছে ইনক্লুড করা কোনো জিনিসকে, কন্ডাক্ট করা বা ইনক্লুড করা, ঠিক আছে? ইনক্লুডেড এই ওয়ার্ড ব্যবহার করতে পারি আমরা। সাবজেক্টেড টু এম্পিরিক্যাল রিসার্চ অ্যান্ড সায়েন্টিফিক স্টাডি। তাহলে সায়েন্টিফিক রিসার্চ এবং স্টাডি দুইটাই হচ্ছে নাউন। তার আগে যেই দুটো শব্দ আমরা পাচ্ছি, একটা হচ্ছে রিসার্চ, সরি এম্পিরিক্যাল, আর একটা হচ্ছে সায়েন্টিফিক, এই দুটো হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে বসছে। স্টাডিটা কেমন? সায়েন্টিফিক স্টাডি। রিসার্চটা কেমন? এম্পিরিক্যাল রিসার্চ। দুইটাই বৈজ্ঞানিক পদ্ধতিতে যখন কোনো জিনিস করা হয় সেটাকে বোঝায়। চান্সেস আর দ্যাট ইউ've often found yourself puzzling over the content of a dream or perhaps you've wondered why you dream at all. এখানে খুব সূক্ষ্ম সূক্ষ্ম দুইটা গ্রামার লুকায় আছে। চলো আমরা একটু দেখার চেষ্টা করি যে গ্রামারগুলো কেমন। প্রথমত, ইউ ফাউন্ড ইউর সেলফ পাজলিং ওভার দ্য কন্টেন্ট অফ এ ড্রিম। প্রথম কথা হচ্ছে যে পাজলিং শব্দের অর্থ কী? পাজলিং মানে হচ্ছে কনফিউজড,
ঠিক আছে, কনফিউজড হওয়া, যে আমি বুঝতেছি না কি হচ্ছে, ঠিক আছে, পাজলিংড হওয়া, ব্যাফলড, একটু পরে আমরা আরেকটা ওয়ার্ড পাবো এই সিমিলার ওয়ার্ড, তখন আমরা আবার মনে করাই দিব যেটা পড়ছিলাম, ব্যাফলড হওয়া, হতবুদ্ধ, আরে কী হচ্ছে। এটা হয় অনেক সময় যে তুমি তোমাকে পাও পাজলিং ওভার দ্য কন্টেন্ট অফ আ ড্রিম, যে আমি কী স্বপ্ন দেখলাম, হঠাৎ করে বাংলাদেশে ছিলাম চলে গেছি রাশিয়া, আবার হঠাৎ করে আমি চা খাচ্ছি নদীর পাড়ে বসে, এরপর হঠাৎ দেখছি বিমান চালাচ্ছি, এরকম হয় না মাঝে মাঝে। সো কন্টেন্ট, ড্রিমের যে কন্টেন্ট, সেটা নিয়ে আমরা কী হই, অনেক সময় পাজলড হয়ে যাই। এই যে অবস্থাটা, ইউ ফাউন্ড ইয়োরসেলফ একটা নাউন, এরপরে যে অংশটা, এটা নাউনের দোষগুণ অবস্থা পরিমাণ বর্ণনা করছে না, অবস্থা, তুমি তোমাকে কী অবস্থায় পাও, পাজলিং অবস্থায়। এই জন্য এই পাজলিং শব্দটা এবং পরে বাদ বাকি যতটুকু দাগ দিছে এরা পুরাটাই এইটুকু হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হিসাবে কাজ করেছে। এর মধ্যেই যে পাজলিং, শুধু পাজলিং, ভার্ব অন আইএনজি আছে, যে ভার্ব অন আইএনজি যারা অ্যাডজেক্টিভের মতো কাজ করে তাদেরকে আমরা পার্টিসিপল বলি, রাইট? আর ভার্ব অন আইএনজি যদি নাউনের মতো কাজ করে তাকে আমরা জিরান বলি। একটু পরেই আবার পাবো, দুইটা সূক্ষ্ম নিয়মের ব্যবহার পাবো। তাহলে ইউ ফাউন্ড ইউরসেলফ, তুমি তোমাকে কী অবস্থা পাও, পাজলিং ওভার দ্য কন্টেন্ট অফ আ ড্রিম, এটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, এবং পাজলিংটা এখানে হচ্ছে পার্টিসিপল হিসাবে ব্যবহার হচ্ছে, মানে হচ্ছে কনফিউজড অ্যান্ড ব্যাফলড। অর পারহ্যাপস ইউ ওয়ান্ডার্ড, তুমি মাঝে মাঝে এটা ভাবো, ওয়াই ইউ ড্রিম অ্যাট অল, স্বপ্নটা কী কারণে দেখি। তাহলে এই যে মাঝখানে এই যে ওয়াই ক্লজ মেকার হিসাবে বসছে, এইখানে ফাইনাইট ভার্ব বসছে, এরা পুরাটা মিলে একটা কী তৈরি হয়েছে, এইটা পুরাটা মিলে একটা ক্লজ তৈরি হয়েছে। এইটা কোন ধরনের ক্লজ, এইটা আমরা দেখবো যে ওয়ান্ডার্ড ভার্বটাকে অবজেক্ট হিসাবে বসছে, কি ওয়ান্ডার্ড, এইটা ইট দিয়ে রিপ্লেস করা যায়, এটা অবজেক্ট, দ্যাটস এই ভদ্রলোক একটা নাউন ক্লজ। এই যে ওয়াই থাকা সত্ত্বেও আমরা ওয়াই দেখলেই মাঝে মাঝে দৌড় দিয়ে যে অ্যাডভার্বিয়াল ক্লজ হবে হয়তো, বাট না, নট অলওয়েজ। আমরা দেখবো যে বাক্যের ফাংশন যেভাবে হচ্ছে, আগেও আমরা একবার পড়ছি এটা, সেই অনুযায়ী তাহলে এটা হচ্ছে একটা নাউন ক্লজ। পারহ্যাপস ইউ ওয়ান্ডার্ড ইট, ঠিক আছে। আচ্ছা, ফার্স্ট লেটস স্টার্ট। তাহলে লেটের পরে যে ভার্ব ওয়ান বসে সেটার উল্লেখ করার কোনো একটা দরকার মনে করতেছি না, আগে থেকেই পারো। তারপরে আবার বাইয়ের পরে যে ভার্ব ওয়ান আইএনজি বসে প্রিপোজিশনের পরে, সেটা উল্লেখ করতেছি না, দরকার নেই। লেটস স্টার্ট বাই অ্যান্সারিং আ বেসিক কোয়েশ্চেন। একটা বেসিক কোয়েশ্চেন দিয়ে আমরা শুরু করি। হোয়াট ইজ আ ড্রিম? ড্রিম মানে কি? A dream can include any of images, thoughts and emotions and that are experienced during sleep. Dreams can be extraordinarily vivid or very vague, filled with joyful emotions or frightening images, focused and understandable or unclear and confusing. এই পুরাটা তোমাদের যদি প্রশ্ন আসে, যদি এটা প্যাসেজ আসে, তাহলে এইখান থেকে শর্ট কোশ্চেন আসবে, হোয়াট ইজ আ ড্রিম, বা এই প্রশ্নটাই চলে আসবে। এইটুকু হচ্ছে তার অ্যান্সার। এতক্ষণ যা যা দাগাইলাম এটা হচ্ছে এই প্রশ্নটার অ্যান্সার। এই পুরোটা অ্যান্সার করে দিবা, প্যারাফ্রেজ করবা। আসো এবার গ্রামার বুঝি বা ভোকাবুলারি দেখি। তাহলে ড্রিম কি? কোনো ইমেজ, থটস এবং ইমোশন যেটা আমরা ঘুমের মধ্যে ডিউরিং স্লিপ এক্সপিরিয়েন্স করি বা অভিজ্ঞতা অর্জন হয়। ড্রিমস ক্যান বি এক্সট্রাঅর্ডিনারি ভিভিড। তাহলে আমরা পড়ছিলাম যে বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, তাহলে ভিভিড এবং ভেগ হচ্ছে অ্যাডজেক্টিভ। তার আগে যেই দুইটা তারা মডিফাই করছে, এই এক্সট্রাঅর্ডিনারিলি ভিভিড আর ভেরি ভেগ, এই দুইটা তাহলে অ্যাডভার্ব, বুঝাইতে পারছি হয়তো। মানে বি ভার্বের পরে আমরা বলছিলাম যে অ্যাডজেক্টিভ বসে, তাহলে ভেগ অ্যাডজেক্টিভ, ভিভিড অ্যাডজেক্টিভ। তাহলে এই ভদ্রলোক দুইটা, এটা হচ্ছে অ্যাডভার্ব, এই ভেরিটাও হচ্ছে অ্যাডভার্ব। ক্লিয়ার? এক্সট্রাঅর্ডিনারি ভিভিড, ভিভিড মানে যেই জিনিস খুব ক্লিয়ার হয়, স্পষ্ট হয়। হ্যাঁ, ভিভিড মানে হচ্ছে ক্লিয়ার, যেই জিনিস খুবই স্পষ্ট, হ্যাঁ, যেটার মধ্যে মানে কোনো অপাক বা মানে নাই, অস্বচ্ছতা নাই, লুসিড একদম। আচ্ছা, আর ভেগ মানে হচ্ছে যেটা অস্পষ্ট, আনক্লিয়ার। আচ্ছা, ফিল্ড উইথ জয়ফুল ইমোশনস, কখনো কখনো আমরা এ প্লাস পাইছি এটা দেখে ফেলি, মানে কিছু একটা ঘটছে যেটা আমাদেরকে আনন্দ দেয়, সেটা খুব আনন্দের হয়, আমরা বাচ্চারা দেখবা ঘুমের মধ্যে হাসে কিছু একটা কারণে। আবার কখনো কখনো ঘুমে মানে ভয় পেয়ে জেগে উঠে চিল্লানি দেই, কেউ সবসময় দেখতেই থাকে নানান ধরনের ভয়ঙ্কর স্বপ্ন। ফোকাসড অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবল, উপরেরটার সাথে মিলে যায়, তারপরে আমি আলাদা মার্ক করতেছি। আন্ডারস্ট্যান্ডেবল, কখনো কখনো সেটা বোঝা যায়, বোধগম্য হয়, কখনো কনফিউজিং হয়, বোধগম্য হয় না। আন্ডারস্ট্যান্ডেবল শব্দের অর্থ কম্প্রিহেন্ডেবল, হ্যাঁ, বা কম্প্রিহেন্ডিং, এটা একটু লিখে রাখো, কম্প্রিহেন্ডিং, হ্যাঁ, যেটা বোঝা যায়, আন্ডারস্ট্যান্ডেবল, কম্প্রিহেন্ডিং। সেকেন্ড কোয়েশ্চেন, এটা ছিল প্রথম প্রশ্ন, হ্যাঁ, 1 নাম্বার। 2 নাম্বার কোয়েশ্চেন, ওয়াই ডু উই ড্রিম, কেন আমরা স্বপ্ন দেখি? হোয়াট পারপাস ডু ড্রিম সার্ভ, ড্রিম কি পারপাস সার্ভ করে? While many theories have been proposed about the reasons and functions of dream, no consensus has emerged. সুন্দর বাক্য। মেনি যেহেতু আছে, স্বাভাবিকভাবে নাউনটা প্লুরাল বসবে। হ্যাভ বিন প্রপোজড, এইটা ভার্ব 3 অর্থাৎ প্যাসিভে আছে, দ্যাটস নট আ প্রবলেম, ঠিক আছে। এখানে আমরা প্যাসিভে পাচ্ছি,
প্রপোজ করা হয়েছে ফর অ্যাবাউট দ্য রিজন অ্যান্ড ফাংশনস অফ ড্রিম বাট নো কনসেনসাস। এখন পর্যন্ত কনসেনসাস শব্দের অর্থ হচ্ছে কোনো মতানৈক্য, মানে ঐক্যমত্য কমিশন গঠন হয়েছিল না, এই যে কনসেনসাস কমিটি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কোনো ইউনিটি আসে নাই, কোনো হারমোনি তৈরি হয় নাই, ঠিক আছে? তাদের মধ্যে ইউনিটি তৈরি হয় নাই, হারমোনি তৈরি হয় নাই। কনসেনসাস মানে হচ্ছে এই অর্থে ব্যবহৃত, হ্যাজ এমার্জড, এমার্জ মানে প্রকাশিত হওয়া অর্থে, ঠিক আছে? এই অর্থে ব্যবহৃত হবে। কনসিডারিং দ্য টাইম উই স্পেন্ড ইন আ ড্রিমিং স্টেট, ভালো করে বুঝো, একটু আগে বলছিলাম যে একটা ঝামেলা বাঁধবে এখানে। কনসিডারিং দ্য টাইম উই স্পেন্ড ইন আ ড্রিমিং স্টেট, তাহলে ড্রিমিং সাধারণত ড্রিম মানে হচ্ছে এটা নর্মালি নাউন, ভার্ব হইতে পারে, আই ড্রিম ভার্ব, কিন্তু এই যে স্টেট কথাটা একটা নাউন, তার আগে স্ট্রেট কথাটা একটা নাউন, তার আগে যেহেতু ড্রিমিং বসছে, কোন ধরনের স্টেট? ড্রিমিং স্টেট। এই যে এ ও আছে, তাহলে ডি আর এন আছে, তাহলে মাঝখানে একটা এম, এই ভদ্রলোকে এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ হিসাবে বসছে। ড্রিমিং স্টেট, কোন ধরনের স্টেট? ড্রিমিং স্টেট আমরা যে থাকি। দ্য ফ্যাক্ট রিসার্চার্স ডু নট ইয়েট আন্ডারস্ট্যান্ড দ্য পারপাস অফ ড্রিম মে সিম ব্যাফলিং। এখনও যে আমরা ড্রিমের কার্যকর বুঝি না, এইটা আমাদের কাছে একটু আশ্চর্যের মতোই মনে হয়, একটু কনফিউজিং মনে হয়। এই যে ব্যাফলিং ওয়ার্ডটাকে একটু আগে আমরা পাইছিলাম, মনে আছে? আমি বলছিলাম যে আবার যখন পাবো তখন মেনশন করবো, মানে আমরা একটু কনফিউজড হয়ে যাই, আমরা একটু পাজলড হয়ে যাই, হ্যাঁ, এই অর্থে। However, it is important to consider the science is still unraveling the exact purpose and function of sleep itself. কিন্তু ঝামেলা হচ্ছে সায়েন্স তো এখনও ঘুমেরই পারপাস খুঁজে পায় নাই ঠিকঠাক, যে কেন ঘুমায় মানুষ। এই ধরো তোমার এখন ঘুম পাচ্ছে, যার পড়তে পড়তে, আরেকজনের তো ঘুম পাচ্ছে না। কেউ সকাল মানে 10টার সময় ঘুম থেকে উঠে, কেউ 5টার সময় উঠে বসে থাকে, কেউ রাতে 12টার পরে জাগে, কেউ 9টার পরে জাগতে পারে না। সো এই যে কেন হয় এই জিনিসটা এখনও আনরাভেলিং করতেছে। হোয়াট ইজ দ্য মিনিং অফ আনরাভেলিং? আনরাভেলিং শব্দের অর্থ হচ্ছে আনপ্যাক করা, হ্যাঁ, কোনো জিনিসকে আনপ্যাক করা, এখনও আনপ্যাক করতেছে, আনফোল্ড করতেছে, উন্মুক্ত করা, হ্যাঁ। তাইলে রিভিল হইতে পারে ওই একই অর্থে, ঠিক আছে? VEL রিভিল হইতে পারে, ঠিক আছে? Exact purpose of function and sleep itself. Some researchers suggest that dreams serve no real purpose. কেউ কেউ মনে করেন যে ড্রিমসের কোনো পারপাস নাই, অ্যাকচুয়ালি এটা ফাও, এমনি হয়। While many other believe that dreaming is essential. আচ্ছা, কেউ কেউ মনে করেন যে না, ড্রিমিংটা খুবই জরুরি। এইখানে মাত্র একটা ড্রিম ওয়ার্ড পড়ছি, ড্রিমিং, এইখানে আবার একটা ওয়ার্ড পাইলাম ড্রিমিং। এইখানে ড্রিমিংটা ছিল অ্যাডজেক্টিভ, দ্যাটস ওয়াই তাকে আমরা ডাকতে পারতাম পার্টিসিপল। এইখানে ড্রিমিংটাই যে ইজ ভার্বের সাবজেক্ট হিসাবে কাজ করছে, যাহাই সাবজেক্ট তাহাই নাউন। আইনজোয়ালা নাউনকে আমরা ডাকি হচ্ছে জিরান্ড, পাইছি? আইনজোয়ালা নাউনকে আমরা ডাকি জিরান্ড, আইনজোয়ালা অ্যাডজেক্টিভকে আমরা ডাকি পার্টিসিপল। এইখানে আরেকটা জায়গায় যে পাজলিং পার্টিসিপল পাইছিলাম, কারণ অবস্থা বর্ণনা করছে। তোমার অবস্থা কি? পাজলিং অবস্থায় আসো। স্টেটের অবস্থা কি? ড্রিমিং স্টেট। দুইটাই অ্যাডজেক্টিভ, দুইটাই পার্টিসিপল। এইখানে ড্রিমিং ইজ এসেন্সিয়াল। হোয়াট ইজ এসেন্সিয়াল? সাবজেক্ট হিসেবে ড্রিম বসছে, ড্রিমিং বসছে, এই ভদ্রলোক হচ্ছে জিরান্ড। এখানে আমরা চাইলেই বলতে পারতাম ড্রিম ইজ এসেন্সিয়াল, নাউন হিসেবে বসতো, এটা জিরান্ড হিসেবে বসছে। কোথায়? টু, এইটা প্রশ্ন আসবে তোমাদের ইয়াতে একাডেমিকে, মেন্টাল, ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল ওয়েলবিংয়ের জন্য ড্রিমিং খুবই এসেন্সিয়াল। এখান থেকে শর্ট কোশ্চেন আসতে পারে। তোমরা যারা অ্যাডমিশনের দিকে যাচ্ছ, বইটার অন্তত এইভাবে দাগাবে, এটা মিনিমালিস্টিক আইডিয়া, কমপক্ষে এইটুকু, ঠিক আছে? স্ট্যান্ডার্ড, মিনিমাম স্ট্যান্ডার্ড এটা, এর চেয়ে বেশি তো পারলে তো ভালো, ডেফিনেটলি। Next, let's learn more about some of the most prominent dream theories. Prominent, famous, important, significant, এই অর্থে বসতে পারে, ঠিক আছে? Famous, prominent, significant, important, এই অর্থে বসতে পারে। ড্রিম থিওরিজ consistent with the psychoanalytic perspectives. সাইকোঅ্যানালিটিক পার্সপেক্টিভসের মতবাদের প্রবক্তা হচ্ছেন সিগমন্ড ফ্রয়েড। তিনি সাইকো অ্যানালিটিক পার্সপেক্টিভস মানে তো আমরা বুঝি দৃষ্টিভঙ্গি, সাইকো অ্যানালিটিক মানে হচ্ছে মনোসমীক্ষার জায়গা থেকে, মানে মানুষ চিন্তা কি করে, মনোযোগ মানুষের কোন দিকে, মানুষের মানে তার ভালো বাংলা বললে, মনোসমীক্ষাই ভালো বাংলা, বাট আর একটু সহজ বাংলা বললে যেটা হয় যে মানুষের, আমরা মাঝে মাঝে বলি না যে ওর আসলে দৃষ্টিভঙ্গি খারাপ বা কমপ্লেক্স চিন্তা করে, ওই চিন্তার জায়গাটা, এই জায়গা থেকে মানুষকে উনি জাজ করছেন বা করেন। এইটা সাজেস্ট করে যে ড্রিমস আর রিপ্রেজেন্টেশন অফ সাবকনশিয়াস ডিজায়ার,
থটস অ্যান্ড মোটিভেশনস। খেয়াল করো, যদি প্রশ্ন আসে যে ভাইয়া ফ্রয়েড কি বলছে, তাইলে কিন্তু আমাকে এইটা অ্যান্সার করতে হবে, ড্রিমস আর রিপ্রেজেন্টেশন অফ সাবকনশিয়াস ডিজায়ার, থটস অ্যান্ড মোটিভেশন। যদি নর্মালি আসে যে হোয়াট ইজ এ ড্রিম, তখন আমরা বলবো এনি অফ ইমেজেস, থটস অ্যান্ড ইমোশন, যেটা ঘুমে আসে বইয়েরটা। যদি ফ্রয়েডেরটা উল্লেখ করে দেয়, তাহলে আমাকে বলতে হবে সাবকনশিয়াস ডিজায়ার, থটস অ্যান্ড মোটিভেশন, এই তিনটা। অ্যাকর্ডিং টু ফ্রয়েড, বাকিটুকু অ্যাড করবা, পিপল আর ড্রিভেন বাই অ্যাগ্রেসিভ অ্যান্ড সেক্সুয়াল ইনস্টিংক্ট দ্যাট আর রিপ্রেসড ফ্রম কনসিয়াস অ্যাওয়ারনেস। তিনি মনে করতেন বা তিনি সেটা প্রুভ করছেন বা থিওরিটিক্যালি বলার চেষ্টা করছেন যে মানুষ কিছু অ্যাগ্রেসিভ চিন্তা এবং সেক্সুয়াল ইনস্টিংক্ট দ্বারা পরিচালিত হয়, যেইটা রিপ্রেসড থাকে কনসিয়াস অ্যাওয়ারনেসের মধ্যে। একটা সিম্পল উদাহরণ দিই, ধরো তোমার কোনো ফ্রেন্ডের ঘুষাইতে ইচ্ছা করছে, লাইক শেখ হাসিনারা পাইলে আমরা এখন ঘুষাইতাম, ঠিক আছে, আমরা করতাম না, মেয়েদের গায়ে হাত তুলতে হয় না, নারী মায়ের জাতি হোয়াট এভার, বাট আমরা নিশ্চিত করতাম যে সে যেন ঝুলে কোথাও। সো এই যে অ্যাগ্রেসিভ চিন্তাটা, এটা তো পসিবল না। এই জন্য তুমি মাঝে মাঝে দেখবা যে স্বপ্নে ঘুষাইতেছো, শেখ হাসিনা দাঁত ফালাই দিচ্ছ, ঘুষা, ঠিক আছে, দাঁত দুধ এমনি নাই বুড়ি, মানে ওরা তুমি তো মানে দাঁত ছাড়া বুড়ি বানায় দিছো। এই অ্যাগ্রেসিভ চিন্তাটা যেহেতু বাস্তবে রিপ্রেসড রাখি, আমরা অপ্রেসড করে রাখি, দমায় রাখি, স্বপ্নে while these thoughts are not consciously expressed, আমরা যেহেতু এক্সপ্রেস করতে পারি না, রিপ্রেস করে রাখি, অপ্রেস করে রাখি, they find their way into our awareness via dream। এইটা স্বপ্নের মাধ্যমে ঘুষি দেওয়ার জায়গা তৈরি করে দেয় শেখ হাসিনাকে, ঠিক আছে, এটাই উনি বলছেন। ইন হিজ ফেমাস বুক দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিম, এমসিকিউতে আসতে পারে যে তার বইয়ের নাম কি, ভালো করে খেয়াল রাখো, দ্য ইন্টারপ্রিটেশনে প্রোনাউন প্লুরাল না, ড্রিমসে প্লুরাল। তিনি বলেছেন ড্রিমস আর ডিসগাইজড ফুলফিলমেন্টস অফ আওয়ার রিপ্রেসড উইশেস। মানে এটা ডিসগাইজড ফুলফিলমেন্ট বলছেন উনি। কেন? কারণ এটা ফেক, এটা বাস্তব না, এটাকে ফেক অর্থে বলছেন উনি, ভেগ অর্থে বলছেন, হ্যাঁ, যে এটার কোনো বাস্তবতা নাই কিন্তু একটা ফুলফিলমেন্ট আমরা পাই, সেটা হচ্ছে ডিসগাইজড ফুলফিলমেন্ট, ঠিক আছে। ফার্স্ট থিওরি কন্ট্রিবিউটেড টু পপুলারিটি অফ ড্রিম ইন্টারপ্রিটেশন। ড্রিম ইন্টারপ্রিটেশনের জন্য এটা খুবই মানে পপুলার হয়ে গেলো এই থিওরিটা, যে মানুষজন এখন গবেষণা করা শুরু করলো। ফলোইং হিজ প্যাথ মেনি থিওরিজ কেম আপ উইথ দ্যার ওন আইডিয়াস অ্যাবাউট ড্রিম। অনেকেই গবেষণা করলো, তাদের নিজেদের মতবাদ নিয়ে আসলো। ফলোইং আর জাস্ট ফিউ অফ দ্যাম, নিচে কয়েকটা আমরা পড়বো। সাম রিসার্চেস সাজেস্ট, নাম্বার 1, 1 নাম্বার, সাম রিসার্চেস সাজেস্ট দ্যাট ড্রিমস আর সাবজেক্টিভ ইন্টারপ্রিটেশন। তাদের মূল কথা হচ্ছে যে ড্রিমসটা হচ্ছে, স্বপ্ন হচ্ছে একটা সাবজেক্টিভ ইন্টারপ্রিটেশন অফ সিগন্যাল জেনারেটেড বাই ব্রেইন ডিউরিং স্লিপ। আমাদের মানে ব্রেইন তো জেগে থাকে, নিঃশ্বাস নিতে হচ্ছে, ফুসফুসের ব্লাড সার্কুলেশন হচ্ছে, তার মানে ব্রেনকে এগুলো কমান্ড দিতে হচ্ছে, তুই এটা কর, তুই এটা কর, কিন্তু তুমি তো ঘুমায় গেছো। ওই সময় কিছু মানে ইন্টারপ্রিটেশনকে সে সিগন্যাল দেয়। ড্রিমস আর নট মিনিংলেস, এই জন্য ড্রিমসটা তাদের ভাষায় নট মিনিংলেস। তাইলে কি? ইনস্ট্যান্ট ডিউরিং ড্রিমস দ্য কগনিটিভ এলিমেন্টস অফ আওয়ার ব্রেন প্রডিউস নিউ আইডিয়াস। আমাদের জ্ঞান সম্বন্ধীয় যে ইন্দ্রিয়গুলো আছে না, কগনিটিভ এলিমেন্ট, যেটা ব্রেনের যেই কর্টেক্স চিন্তার জায়গায় ব্যবহৃত হয়, সেটা নতুন নতুন আইডিয়া দেয়, ওনারা বলতেছেন। আরেক দল বলতেছেন, নাম্বার 2, এই দলের মতামত হচ্ছে নাম্বার 2, one theory suggests that dreams are result of brain trying to interpret external stimuli। বাইরে থেকে কোনো সংবেদন আসে তাদের কাছে, কেমন? ফর এক্সাম্পল দ্য সাউন্ড অফ রেডিও, তুমি ঘুমাচ্ছিলা গাড়িতে, রেডিওর একটা সাউন্ড মে বি ইনকর্পোরেটেড ইনটু, একসময় বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসছিল 2023-24 সেশনে, জিএসটিতে এই প্রশ্নটা আসছিল, ইনকর্পোরেটেড ইনটু, হ্যাঁ, ঠিক আছে, ইনক্লুড করে, ইন্ট্রোডিউস করে, এটাও হইতে পারে, ইন্ট্রোডিউস, ইনভোক, দুই অর্থে ব্যবহৃত হইতে পারে। যে ইনকর্পোরেট টু কন্টেন্ট অফ ড্রিম, তুমি গান শুনছো গাড়িতে ঘুমায় ধরো এটা যে কোনো একটা গান বেজে উঠছে, ঠিক আছে, জয় বাংলা, তুমি ওখান থেকে শুরু হলো জয় বাংলা, মানে শেখ হাসিনা মারতে হবে ঘুষি, তুমি দিয়ে দিচ্ছ গাড়ির মধ্যে ঘুষি, গ্লাস ভেঙে ফেলছো, ঠিক আছে, কুড বি লাইক দিস, এনিওয়ে ফান। সো এইটা একটা কন্টেন্ট অফ ড্রিমের দিকে আগে যাইতে পারে। ওকে, another theory uses metaphor, কম্পিউটার মেটাফোর ইউজ করে। কারা? 3 নম্বর থিওরিজ যারা। কম্পিউটার মেটাফোর কেমন? তারা বলেন কম্পিউটার মেটাফোর টু অ্যাকাউন্ট ফর ড্রিমস, ব্যাখ্যা করার জন্য কি, তারা বলেন যে ড্রিম ক্লিন আপ করে, ক্লাটার ফ্রম মাইন্ড, মাচ লাইক ক্লিনিং আপ অপারেশন অফ এ কম্পিউটার, রিফ্রেশ করে। আমরা দেখবা মোবাইলের যে যাই পারি, আমাদের মোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের সবচেয়ে বড় ক্ষমতাটা কি, আমরা কি করতে পারি, কোনো সমস্যা হলে ফোন রিস্টার্ট মার,
সব সমস্যার এক সমাধান, 5 প্রবলেম 1 সলিউশন রিস্টার্ট মাইন্ড। এই কাজটা ড্রিম যেটা করে সেটা হচ্ছে আমাদের মাইন্ডকে রিস্টার্ট মেরে দেয়, যাতে আমরা পরের দিন ঠিকঠাক কাজ করতে পারি, ফাংশন করতে পারি। এটা ওনারা বলতেছেন যে পিসি যেভাবে রিস্টার্ট মারে, ড্রিমও আমাদেরকে এভাবে রিস্টার্ট মারতে সাহায্য করে। নাম্বার 4, লাস্ট বাট নট দ্য লিস্ট, ইয়েট অ্যানাদার মডেল প্রপোজেস দ্য ফাংশন অ্যাজ এ সাইকোথেরাপি। কেউ যদি সাইকোথেরাপির সাথে পরিচিত হও, যেখানে একজন থেরাপিস্ট থাকেন যার কাছে যে মানুষ মন খুলে সব বলতে পারেন, তিনি কিছু আইডিয়া দেন, তার কাছে সেফ থাকে এটা, এবং যিনি কথা বলেন বা যিনি সাইকোথেরাপি নিতে যান তিনি ফিল করেন যে আমি সেফ এই ভদ্রলোকের কাছে বা ভদ্রমহিলার কাছে। In this theory, the dreamer is able to make connections between different thoughts and emotions in a safe environment. যে তার যে বিভিন্ন আইডিয়াস ইমোশন আছে, ড্রিমসে এটা একটা সেফ এনভায়রনমেন্ট। স্বপ্নে তুমি হাসিনারে ঘুষাইলেই কেউ কি দেখবে? দেখবে না। 2টা গাইল যদি তুমি অন্য বড় ভাইরে দাও, কেউ দেখবে? বা অন্য কারো নাম ধরে, চাচার নাম ধরে যদি একটা গাইল দাও, কেউ দেখবে না। সো ইউ আর সেফ। যে কোনো ঘটনার জন্য তোমার একটা ফ্রেন্ড বা তুমি রেজাল্ট খারাপ করছো, তুমি স্বপ্ন দেখতেছো, তুমি কাঁদতেছো, বাট বাস্তবে কাঁদতে পারো না, তোমার মন হালকা হতে পারে, ইউ আর সেফ টু বিহেভ এনিথিং। সো সাইকোথেরাপিস্টের কাছে যেভাবে সাইকোথেরাপি জেনে নেন, তিনি যেরকম তার মানে পাস্ট অ্যান্ড ফিউচার অ্যান্ড প্রেজেন্ট সব কিছু নিয়ে সেফ, ড্রিমে একজন মানুষ তার চিন্তাগুলোকে, ডিফারেন্ট চিন্তা এবং আইডিয়াগুলো নিয়ে সেফ থাকে। এইটা কেউ কেউ বলার চেষ্টা করছেন। সো এই 4টা থিওরি আমরা পাইলাম, যেটা ফ্রয়েডের পরের যারা ড্রিমস নিয়ে গবেষণা করছেন তারা এটা বের করছেন। সো এই গেলো। এর বাইরে যা যা আছে এগুলো তো তোমরা করবা, এগুলো HW থাকবে তোমাদের। এর বাইরে তোমাদের সলিউশন ক্লাস যাবে, সেটা দেখবা। এগুলো ইজি, ফ্লো চার্ট ইজি ক্যান বি, ওকে। আর এটা তো প্যারাফ্রেজ করবা, ঠিক আছে? প্যারাফ্রেজ করে দিলেই হয়ে যাবে। সো এই ছিল আজকের। সো এই প্যাসেজ খুবই গুরুত্বপূর্ণ হবে, ছোট্ট প্যাসেজ বাট খুবই ইম্পর্টেন্ট। এই লেসনে একটাই প্যাসেজ আছে এখন এই ইউনিটে, ঠিক আছে? সো আসার মতো একটা প্যাসেজ, আশা করি সবাই মনোযোগ দিয়ে পড়বা, প্র্যাকটিস করবা। বাদ বাকি যা যা আছে পরের ক্লাসে দেখা হবে। তার এক পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনার মধ্যে থাকো। আসসালামু আলাইকুম।